মাননীয় দর্শক, আপনাদের সকলকেই আজকের এই ভিডিওতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনি বলবেন যে আগে তো আপনি এই ধরনের কথা বলেননি, কিন্তু আজকে কেন বলছেন? বিষয়টি অত্যন্ত গম্ভীর। বাঙালিদের মধ্যে তথা ভারতবর্ষের সনাতনীদের মধ্যে যে নারী, যে মা বোন আছে, প্রত্যেককেই কপালে সিঁদুর পরিধান করে। কিন্তু এই সিঁদুরের জন্মটা কিভাবে হয়েছে, কি কারণে হয়েছে, কোথা থেকে সিঁদুর এলো, কি কারণে সিঁদুর কপালে দেওয়া হয়, সেটা নিয়ে আজকের বিরাট তত্ত্বকথা। এই তত্ত্বকথায় আছেন গৌরাঙ্গ চক্রবর্তী, মাননীয় দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়। আপনারা যদি শেষ পর্যন্ত শুনেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে সিঁদুর কেন কপালে দেওয়া হয়, এবং সিঁদুর না দিলে সত্যি কি সেই নারী কলুষিত হয়, সত্যি কি সেই নারী ভ্রষ্টা হয়, সত্যি কি নারী অপমান হয়? শুনুন তা। একদম ময়ূর রূপ ধরলেন রাধারানী, ছুটে গিয়ে সর্পকে একবারে ওই চঞ্চুপুট দিয়ে সর্পকে চেপে ধরলেন। চঞ্চুপুট মানে বোঝেন তো, ঠোঁট দিয়ে। আর যেই সর্পকে চেপে ধরে ওপরে তুললেন, ছচ্ছর ছচ্ছর করে রক্ত পড়ছে সর্পের অঙ্গ থেকে। মিটে গেল। এইবার সর্প ছাড়ল, সর্পরূপ থেকে গোবিন্দ বেরিয়ে এলেন। কিন্তু রাধারানী ময়ূর রূপ ত্যাগ করলেন না, আমি এই রূপেই থাকব। তখন গোবিন্দ ছুটে গিয়ে রাধারানীর পুচ্ছ ভেঙে চূড়ার বাম দিকে লাগিয়ে বললে, রাধে রাধে তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রাই। তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রাই। রাধে তুমি বিনাম এই ত্রিভুবনে নাই, কেহ নাই। রাধে সবার উপরে তোমার স্থান, সবার উপরে তোমার স্থান। তুমি আমার ধ্যান জ্ঞান, সবার উপরে তোমার স্থান। এবার ময়ূর রূপ কাকে দেবে? বাপ বেটা দুজন আসছিল, বাপ আর বেটা, বুঝতে পেরেছ? হেন কালে ভোলানাথ তথায় ওই আসিল। কি হলো ভোলানাথ? বলে, প্রভু অনেকক্ষণ আশায় ছিলাম, লীলা যখন প্রকাশ করলে, কি একবার কৃপা করে চলো প্রভু জটার পরে। একবার কৃপা করে চলো প্রভু জটার পরে। তুমি অনন্ত নাগ রূপে থাকো আমার শিরোপরে। তুমি অনন্ত নাগ রয়ে থাকো আমার শিরোপরে। একবার কৃপা করে চলো প্রভু জটার পরে। একবার কৃপা করে চলো প্রভু জটার পরে। এইবার ওদিকে চলুন। তাহলে ময়ূর কাকে দেয়া হলো? ছেলেকে। আর সর্প নিল বাপ। বোঝা গেল? আবার যদি কোনোদিন দেখা হয়, পরের তত্ত্বটা বলবো। এই সর্পকে মারার জন্যে 12 জনম আগে মারার জন্যে ভীষ্ম 54 দিন সরসজ্জা, যেটা আমার ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন, কেন ভীষ্মের 54 দিন সরসজ্জা হয়েছিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছাড়ুন ওদিকটা, চলুন। তাহলে সর্পরঙ্গের ওই যে রুধির পড়ল, রাধারানী যখন নিজের দেহে ফিরে এলো, ওই রুধির, এটা গোলক লীলা, বারবার বলছি, ভুলক নয়, বৃন্দাবন নয়, গোলকে ওই লাল বস্তু তুলে নিজের শিরে দিলে, যা থেকে সিঁদুরের জন্ম। দর্শক, আপনারা শুনলেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর শ্রীমুখ থেকে সিঁদুরের জন্ম বৃত্তান্ত। তিনি বাস্তবের সঙ্গে কিন্তু মিলিয়ে কথা বললেন না, তিনি পৌরাণিক কথা বললেন। কিন্তু আমি কথাগুলো বলবো বাস্তবের সঙ্গে। আপনারা জানেন আমাদের এই ভারতবর্ষটা হিন্দু সনাতনীদের একটা রাজত্ব।
বর্তমানে তো হিন্দু হিন্দু বলে, সেই জন্য আমি বললাম, কিন্তু বাস্তবে ধর্মটা হচ্ছে সনাতন। আর হিন্দু একটা সংস্থা, হিন্দু একটা সমাজ, হিন্দু একটা সংগঠন। দেখুন দর্শক, এই যে সনাতনীদের মধ্যে লাখো করোড়ো রাজা ছিল, তখনকার দিনে একটা প্রথা ছিল, রাজারা যুদ্ধ করে অন্য দেশের রাজকন্যাকে হরণ করে নিয়ে আসত, বা যুদ্ধের মাধ্যমে তারা রাজকন্যাকে জিতত, স্বয়ম্বর সভা হতো। আপনারা যদি মহাভারতে দেখেন, দ্রৌপদীর স্বয়ম্বর সভা কিভাবে হয়েছিল, সীতা দেবীর স্বয়ম্বর সভা কিভাবে হয়েছিল। তো তখনকার দিনে যারা যুদ্ধে জিতে রাজকুমারীকে নিয়ে আসতো, তারা নিয়ে এসে কি করত, মাল্য বিবাহ করত, মানে মালা অদল বদল করে বিবাহ তারা করত। তখনকার দিনে ওই একটা প্রতীক, একটা চিহ্ন রাখার জন্য ওই রাজকুমাররা নিজের কনিষ্ঠ অঙ্গুলের রক্ত ওই মেয়েদের সিঁথির সিঁদুতে পরিয়ে দিত। তখনকার দিন থেকে এই প্রথাটা চালু হয়। কিন্তু বর্তমান আধুনিক যুগ, এই আধুনিক যুগে রক্ত দেখে সবাই ভয় পায়, রক্তের প্রথা উঠে গেল, আবিষ্কার হলো কালার, রং। আজকে যে সিঁদুরটা তৈরি হয়, সেই সিঁদুরটা কি? সিঁদুরটা হচ্ছে একটা মাটি, একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা কেমিক্যালের মাধ্যমে সেটাকে লাল করা হয়, বা কোনো গাছের ফলের বীজের দ্বারা সেটাকে চূর্ণ বিচূর্ণ করে, তারপরে কেমিক্যাল, তারপরে নানান ধরনের জৈব পদার্থের সাহায্যে তার রংটা কালো করা, মানে লাল করা হয়। আজকে সেটাই হচ্ছে সিঁদুর। বাস্তবটা এটাই, বাস্তবটা এটাই। আসলে পৌরাণিক কথা অনুসারে বর্তমান যুগের ছেলেমেয়েরা চলতে পারে না, তারা বিশ্বাস করবে না। কিন্তু বর্তমানকে নিয়ে যারা কথা বলবে, তাদের কথাগুলো সমাজের মধ্যে মান্যতা প্রাপ্ত হবে, এবং সমাজের লোক সকলেই সেই কথাগুলোকে মানবে। চলুন এবার আমরা শুনব দীনকৃষ্ণ ঠাকুরের মুখ থেকে সিঁদুরের জন্ম বৃত্তান্ত। হিন্দু ধর্মের কোথাও দেখাতে পারবেন না মেয়েদের বিয়ের পরে শাঁখা সিঁদুর পরতে হয়। এটা আমি বলছি না, দীনকৃষ্ণ ঠাকুর বলছেন। এটা কে বলছে? শাস্ত্র গ্রন্থ বলছে। তাহলে এই যে সিঁদুর, এই যে শাঁখা, এটা এসেছে কোত্থেকে? মায়েরা বলবো কি? যদি বলেন তাহলে বলি, শোনার ইচ্ছা না থাকলে বেকার বলে লাভ নেই। শুনুন, এই যে সিঁদুর, সিঁদুর কি? সিঁদুর হচ্ছে শক্তির প্রতীক। নারী পুরুষ বলছিলাম না, কে বেটা ছেলে আর কে মেয়ে ছেলে। এর জন্যে ফিজিক্সটা ভালো করে পড়া লাগবে, বিজ্ঞানটা ভালো করে জানা লাগবে। বেটা ছেলে কে? বেটা ছেলে নাকি মেয়ে ছেলে বেটা ছেলে? পুরুষের শরীরে দুটো ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, আর নারীর শরীরে একটা ক্রোমোজোম। নারী একেশ্বর, এক শক্তি অদ্বিতীয়। নারীকে নারী শক্তি রূপা। আর পুরুষ কি? পুরুষ সেবা রূপ। শক্তি যে শেখে, যার কাছে শক্তি আছে সে পুরুষ, নারী। বিচার এবার আপনাদের ভালো করে মন দিয়ে শুনবেন। এই যে বর্তমানে কয়েকশো বছর আগের থেকে লেখা পুরোহিত দর্পণ, বেশি দিনের লেখা না। এই সব গ্রন্থ ছাড়া পুরাকালের পুরানো গ্রন্থ, 3rd সেঞ্চুরির পর থেকে কয়েকটা গ্রন্থের আমি নাম বলছি। গৃহ্য সূত্র ভালো করে পড়বেন। এই গৃহ্য সূত্র থেকে সিঁদুর আর কুমকুমের লক্ষ্য পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। বাকি অন্য কোনো ধর্মগ্রন্থে আপনি দেখাতে পারবেন না। আপনি দেখাতে পারবেন মা সীতা শাঁখা সিঁদুর পরেছে, দেখাতে পারবেন না।
আপনি দেখাতে পারবেন? দ্রৌপদী শাঁখা সিঁদুর পরেছে, দেখাতে পারবেন? তাহলে শাঁখা সিঁদুর, এই শাঁখা সিঁদুর এসছে গৃহ্য সূত্র থেকে, আর এসছে কি আর একখানি গ্রন্থ। এই দুটো গ্রন্থ থেকে শাঁখা সিঁদুরের প্রমাণ পাওয়া যায়। তবে বিয়ের পরে যে পড়বে এমনটা নয়। অলংকার রূপ সিঁদুর আর কুমকুম শক্তির প্রতীক। কোন মেয়ে যখন বিবাহিতা হয়ে স্বামীর ঘরে চলে যাচ্ছে, স্বামীর সংসারকে তার বহন করা লাগবে, শক্তি সঞ্চয় করা লাগবে। তাই সেই শক্তি রূপিণীর শোভা বর্ধন করার জন্য কপালে সিন্দুর। সিন্দুর কাকে পরানো হয়? আপনি বলতে পারবেন না যে সিন্দুর বেটা ছেলেরা পরে। সিন্দুর কারা পরে? সিন্দুর মেয়ে ছেলেরা পরে। কখন পরে? বিয়ের পরে পরে, বিয়ের আগে কিন্তু পরে না। কেমন নিয়ম দেখেছেন? সিঁদুর শক্তির প্রতীক। এই সিঁদুর কাকে পরানো হয়? হনুমানকে। যদি কোথাও হনুমানের মূর্তি থাকে দেখবেন কুমকুম সিঁদুর আর তেল দিয়ে হনুমানকে স্নান করানো হয়। শুধু হনুমান নয়, দেবতাদের ভিতরে গণেশ দেবতাকে কুমকুম সিঁদুর দিয়ে তেল দিয়ে স্নান করানো হয়। শুধুমাত্র কপালে উজ্জ্বল শোভা বর্ধনের জন্যে সিঁদুর এখানে ধারণ করা। আর শাঁখা এর জন্য পড়া লাগবে গঙ্গা রেডির সভ্যতা। সামুদ্রিক নদীর অঞ্চলে যে সভ্যতা গড়ে উঠেছিল গঙ্গার তটভূমিতে, তাকে গঙ্গা রেডি সভ্যতা বলা হয়। আর এই গঙ্গা রেডি সভ্যতার মানুষগুলো শাঁখ থেকে কেটে পিস করে অলংকার রূপে এরা ব্যবহার করত। আপনি যদি বলেন হিন্দু ধর্মে বিয়ে হলে শাঁখার সিঁদুর পরতেই হবে, এই টোকা বাংলা ছাড়বেন, বিহারে ঢুকবেন, কপালে কুমকুম তো আছে, মেটে সিঁদুর আছে, কিন্তু হাতে তাদের শাঁখা নেই। বেরিয়ে চলে যাবেন পাঞ্জাব, পাঞ্জাবে গেলে না তো কপালে সিঁদুর পাবেন, না তো তাদের হাতে শাঁখা পাবেন। এটা শুধুমাত্র রূপ ও বর্ধনের জন্যে পরিধান করা হয়। এটা আমার কথা না, এটা গৃহ্য সূত্র গ্রন্থের কথা, পড়ে নেবেন। এর জন্য আমি বারবার বলি, ভাই বইটা পড়ো। দর্শক, আপনারা শুনলেন দীনকৃষ্ণ ঠাকুরের শ্রীমুখ থেকে সিঁদুরের কথা। বাস্তবটা কি জানেন দর্শক? বাস্তবটা হচ্ছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালি জাতির যতগুলি নিয়ম, এই নিয়মগুলি পালন করতে করতে বাঙালির পিঠের চামড়া, নাকের চামড়া, গলার চামড়া, কানের চামড়া, মুখের চামড়া সব মাটিতে মিশে যাচ্ছে। বাঙালি গরিব কেন? বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালি দুর্গাপূজায় লাখো লাখো টাকা খরচা করে, চাहे বউ বেটির পরনে জামা কাপড় যাক আর না যাক, কিন্তু দুর্গাপুজোর চাঁদা 500 বা 1000 টাকা দিতে। প্রত্যেকটা পুজোর চাঁদা দিতে দিতে বাঙালির অস্তিত্ব শেষ। কপালে সিঁদুর দিতে দিতে, কেমিক্যাল দিতে দিতে মাথার মধ্যে রোগ ধরে গেছে। মাথা ঘোরা, সর্দি, কাশি, ক্যান্সারের মতো রোগ পর্যন্ত সিঁদুর দিতে দিতে ধরে যায় দর্শক। কিন্তু তবুও সিঁদুরটা কপালে দিতে হবে। তো এই কুপ্রথা, কুসংস্কার থেকে বেরিয়ে আসুন। আপনারা 21 শতাব্দীর লোক, আপনাদেরকে বোঝাতে হবে না, আপনারা নিজেরাই বুঝে যাবেন। এবং আপনাদের চোখ আছে, কান আছে, নাক আছে, সবকিছুই আছে। আপনারা গ্রন্থগুলি পড়ুন, সবকিছু বুঝতে পারবেন। আজকে এতটুকুই। যদি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই বিশেষ করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর মহিলাদের মধ্যে এই ভিডিওটাকে আপনারা বেশি করে শেয়ার করে দেবেন। আজ এতটুকুই। সর্বশেষে বলবো, শান্তিবার্তা চ্যানেল দেখবেন, সত্যটা জানতে পারবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।